শুভেচ্ছা, স্বাগত সবাইকে ঢাকা পোস্টের বিশেষ আয়োজন নির্বাচনী বুলেটিনে। আজকে আমরা জানাবো ঢাকা পোস্টের বার্তা কক্ষ থেকে কী বিশেষ আয়োজন রয়েছে, প্রতিবেদনগুলোকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি এবং আমাদের যে সামগ্রিক ভোট উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি বিনয় দত্ত আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা জেনে নিব নির্বাচনী বুলেটিনগুলো কী আমাদের কাছে আছে। রাবেয়া মিমি আপনাদেরকে পড়ে শোনাবে নির্বাচনী বুলেটিনগুলো। তার আগে আমি আপডেটটা জানিয়ে নিই, আমাদের রোডম্যাপটা আসলে কেমন ছিল। আমাদের রোডম্যাপটা ছিল মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল 29 ডিসেম্বর 2025। মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ ছিল 4 জানুয়ারি 2026। মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ ছিল 20 জানুয়ারি 2026। মনোনয়ন এবং প্রচারণার সর্বশেষ সময় ছিল 10 জানুয়ারি 2026 এবং ভোট গ্রহণের সময় 12 ফেব্রুয়ারি 2026। ইতোমধ্যে আমরা ঢাকা পোস্টের পোর্টালে বিভিন্ন নিউজ থেকে দেখতে পেরেছি ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে মানুষজন উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। সেই ভোটের পরিবেশে আমরা দেখেছি হেভিওয়েট ক্যান্ডিডেট যাদেরকে আমরা হেভিওয়েট ক্যান্ডিডেট বলে সবসময় চিহ্নিত করে থাকি, তারাও ভোট গ্রহণ কিছু শেষ করেছে, কিছু এখনও প্রক্রিয়াধীন আছে। এই গোটা কর্মযজ্ঞটি আপনারা দেখতে পাবেন www.dhakapost.com/parliament-election এই সাইটে। আবারও বলছি www.dhakapost.com/parliament-election। এবার আমরা চলে যাব নির্বাচনী আপডেটগুলোতে। স্বাগত দর্শক মণ্ডলী, আমাদের ঢাকা পোস্টের নির্বাচনী লাইভ বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি রাবেয়া মিমি। এখন জানাচ্ছি ভোটের সর্বশেষ পরিস্থিতি। উৎসব মুখর পরিবেশে যশোরে চলছে ভোট গ্রহণ। ভোট প্রদান শেষ জামাত প্রার্থী দেলোয়ার হোসেনের। ভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, কেউ যেন প্রশ্ন করতে না পারে। ভোট কেন্দ্রে ভোট দিতে এলেন জামাত আমির, ভোট দিলেন আফরোজা আব্বাস, বললেন উপস্থিতি ভালো, আমরা আশাবাদী। পিএসএলে মুস্তাফিজ, রিশাদ, রানা, ইমন সতীর্থ হিসেবে যাদের পেলেন। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন পুরান ঢাকাবাসী। ঢাকা 6 আসন এজেন্টদের খালি ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ জামাত প্রার্থীর। হাবিবুর রশিদ হাবিব, জনগণের রায় মেনে নেব, যে জিতবে তার সঙ্গেই কাজ করব। ধন্যবাদ মিমি আপনাকে। এবার আমরা জেনে নিব আমরা এই নির্বাচনী কর্মযজ্ঞটি কেমন ছিল, কেমন আমাদের প্রত্যাশা, সেই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলামের সাথে। হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কামরুল ইসলাম আপনাকে স্বাগত। ভোট উৎসব বিশেষ কর্মযজ্ঞ ঢাকা পোস্ট শুরু থেকে বিশেষ আয়োজনগুলো লাইভের বিষয়ে কখনো কার্পণ্য করে না। এবারও ঢাকা পোস্ট বিশাল আয়োজন নিয়ে দাঁড়িয়েছে www.dhakapost.com/parliament-election। এই বিশাল পোর্টালটি দেখেছে অনেকেই, আমাদের দেখি অন্যান্য গণমাধ্যমও কাজ শুরু করেছে। আমরা এটা গতবারও দেখেছি, এবারও দেখেছি। এই কর্মযজ্ঞটি কীভাবে পরিচালিত হচ্ছে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। ঢাকা পোস্ট যাত্রার শুরু থেকে যেমন সব কিছুতে ট্রান্সপারেন্ট একটা থাকার চেষ্টা করেছে, যেটা সারা দেশের মানুষের কথাকে তুলে ধরার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, ঠিক একই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেকটা কর্নার থেকে দেশের এমন কোনো অঞ্চল নেই যেখান থেকে সব ধরনের নিউজ, যেটা আসলে জনগণের নিউজ, সেটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, এই নির্বাচনের যে ট্রেন আমি বলবো সেটা যখন থেকে যাত্রা শুরু করেছে তখন থেকে ঢাকা পোস্ট আসলে প্রতি মুহূর্তের নিউজগুলোকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঢাকা পোস্ট এটা অনেকটা ওয়ান স্টপ সার্ভিসের মতো হয়ে যাচ্ছে। আপনার কোনো মিডিয়ার সাথে যদি টাচ না থাকে, আপনি টোটাল ইলেকশনের যত ধরনের ইনফরমেশন আছে শুধু ঢাকা পোস্টের পেজে গেলেই আপনি সকল ধরনের ইনফরমেশন পাওয়ার একটা সুযোগ থেকে যাবে। আমরা সেই কাউন্টডাউন শুরু করেছিলাম আজ থেকে প্রায় আরও 10-12-13 দিন আগে। সেখান থেকে আজ অবধি আমাদেরকে আমি বলবো যে অন্যান্য মিডিয়াও যেমন ফলো করছে, সাধারণ জনগণ ফলো করছে, ভোটাররা ফলো করছে, অ্যাজ ওয়েল এজ ক্যান্ডিডেটরা ফলো করছে। আমরা আজকের সেই ধারাবাহিকতায় আজকে সকাল থেকে সারা দেশের যে ভোটের যে চিত্র, ভোটের যে উৎসব, সেটাকে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমার বিশ্বাস আজকে যেভাবে আমরা বিগত দিনগুলোতে পার করেছি, ভবিষ্যতে আমাদের যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাবহুল যে দিনটা আছে, প্রত্যেকটা নিউজে আমরা ঢাকা পোস্টে দিতে পারবো এবং ঢাকা পোস্টের সাথে সবাই কানেক্টেড থাকবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন।
আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ধরেন আপনি তো অনেক নির্বাচন দেখেছেন, আপনার নিজেরও নির্বাচন কভার করার একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের আপনার কর্মবহুল জীবনে। যে জিনিসটা ভোট উৎসব যেটা আমরা বলে থাকি, সেই ভোট উৎসবে আসলে আমাদের প্রত্যাশাটা কেমন থাকে? মানে এইবারের জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এ আমাদের প্রত্যাশাটা কি আসলে পূরণ হবে, বা আপনার বিচক্ষণ জায়গা থেকে একটু যদি জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভোট উৎসব শুধুমাত্র আজকে 12ই ফেব্রুয়ারির সকাল থেকেই কিন্তু এটার এফেক্ট আমরা আসলে দেখছি না। আমরা কিন্তু এই যে দেখুন গত দুদিন ধরে বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকা থেকে সারা দেশে যে ছড়িয়ে যাওয়া ভোটকে কেন্দ্র করে সারা দেশে যে ভোটারদের যে ভোট দেওয়ার আগ্রহ তৈরি করে এবং বিভিন্ন জায়গায় চলে যাওয়া, এটাও কিন্তু একটা আসলে ভোট উৎসবের মতো। এটা আসলে ভোট উৎসব বলতে আসলে ঈদকেই আমরা আসলে প্রায়োরিটি দিই। বাংলাদেশে দুটো ঈদ, বিশেষ করে ঈদ উল ফিতর এবং আজহার সময় যে পরিবেশটাকে আমরা দেখি, সেম একটা পরিবেশ আমরা এই ভোটের উৎসবে আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য উৎসবও কিন্তু এই ধরনের পরিবেশ দেখা যায়, পূজা বা বিভিন্ন পার্বণে দেখা যাচ্ছে, বা 4 দিনের ছুটি কিন্তু সরকার ডিক্লেয়ার করেছে। এক্স্যাক্টলি, আপনি দেখেন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 4টা দিনকে মানুষ আসলে ভোটের ক্ষেত্রেই আসলে ব্যবহার করার জন্যই কিন্তু ঢাকা ছেড়েছে। আপনি দেখেন সবাই বলছে 15-16 বছর, বাস্তবে আসলে যেটা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে 8ম জাতীয় সংসদ, সেটা 2001-এর পরে আসলে আমাদের বাংলাদেশে যারা জনগণ কিংবা বাংলাদেশে যারা ভোটার আছে, তারা আসলে যে ভোট উৎসব বলতে যা বোঝায় সেটাতে আসলে অংশগ্রহণ করতে পারে নাই, কিংবা আমরা সেই পরিবেশটা দিতে পারি নাই। আমরা এই গত 25 বছর পরে আমি বলবো যে একটা জেনারেশন অলমোস্ট, যাদের বয়স 35 থেকে 37 বছর হয়ে গেছে, তারা কিন্তু ভোট উৎসবে আসলে অংশগ্রহণই করতে পারে নাই। চলতি বছর সেই সুযোগটা এসছে। আমি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোকে ফলো করার চেষ্টা করেছি। সেখানে দেখেছি 7টার আগে থেকেই ভোট কেন্দ্রে আসলে ভোট দেওয়ার জন্য উৎসুক জনতা, উৎসুক ভোটাররা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে, যেটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন। এবং সেটা আমি বলবো, চিত্রটা যদি বলি, সেই 91 সালের এরশাদ বিরোধী আন্দোলনের পরে যে নির্বাচনটা হয়েছে, 96 সালে যে নির্বাচন হয়েছে, 2001 সালে যে একই চিত্রটা আমি দেখতে পাচ্ছি যে এই আজকের যে অবস্থায় সেই জায়গাটায় আপনি দেখেন যে একটা মানে এই নির্বাচনটা অনেকগুলো রেকর্ড আছে। আপনি দেখেন যে মানে সর্বোচ্চ সংখ্যক দল কিন্তু এটা পার্টিসিপেট করেছে, প্রায় 50টা দল, নিবন্ধিত দল 50টা। আপনি দেখেন 2000 উপরে ক্যান্ডিডেট আছে। সাথে সাথে প্রতীকের দিকে যদি আমরা বলি, 119টা প্রতীক আসলে এই নির্বাচনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন মানে ক্যান্ডিডেটের ব্যাপারে। এই সব কিছু মিলে আমরা আসলে একটা রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি আরেকটা দিন দেখেন, এই নির্বাচনের পরে যারাই সরকার গঠন করুক না কেন, আমরা 36 বছরে যে আমাদের, আমি বলবো যে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটা দলের মধ্যে যে নারী, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা যে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে ছিলেন, সেটাও কিন্তু একটা পরিবর্তন হতে যাচ্ছে। এই সামনের এই নির্বাচনের পরে যে রেজাল্ট আসছে, সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে হয়তো বিএনপি এবং বিএনপি সমর্থিত যে দল যারা জোটে আছে, কিংবা জামাতে ইসলামী কিংবা জামাতে সমর্থিত যে 11 দল আছে, তাদের যে প্রধানমন্ত্রী হিসেবে যাকে পাবো আমরা, অবশ্যই সেটা পুরুষ কাউকে আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে আমি সেটা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচনের সাথে কিন্তু একটা গণভোটের একটা ব্যাপার আছে, যেটা জুলাই আন্দোলনের, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য মানে সরকার সহ আসলে আমি দেশের জনগণ আসলে যেভাবে চাচ্ছে, আমি বলবো যে সেখানে এই জুলাই আন্দোলনের রেজাল্টটা আসলে আজকে গণভোটের মাধ্যমে আসলে সেটা প্রতিফলিত হয়ে যাবে। ভবিষ্যতে আমরা আশা করছি যে সরকার যেই থাকুক, আমাদের যে প্রত্যাশার যে জায়গাটা আছে, সেই জায়গাটা আসলে আমি বলবো যে নেক্সট গভর্নমেন্ট, আজকের দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত যে গভর্নমেন্ট আসবে, তারা আসলে আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের আশা। আপনার প্রত্যাশার সাথে আমিও একমত। আমরা জানতে পারবো কালকে যখন ভোটের ফলাফলের পরে আসলে কে নির্ধারিত হচ্ছে, আমাদের ভাগ্যে কে আসছেন, কোন রহমান, মানে যিনি বলছিলেন আর কি 2জন পুরুষের মধ্যে 1জন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার আপনার কথার প্রেক্ষিতে মনে হলো, আপনি বলছিলেন যে শুরুতে যে ভোট কেন্দ্রগুলোকে আপনি দেখেছেন, অসংখ্য তরুণ প্রাণ এবার ভোট কেন্দ্রে যুক্ত হচ্ছে। তরুণরা কতটা ফ্যাক্টর, মানে আপনি আপনার বিশ্লেষণের জায়গা থেকে, কারণ আপনি একটা বড় লম্বা সময় ধরে ছাত্র রাজনীতি করতেন, সেই সময় থেকে এই পর্যন্ত আপনার একটা দেখার দৃষ্টি আছে, সেই দৃষ্টি থেকে তরুণরা কি আসলে ফ্যাক্টর মনে হবে, বা আদৌ কি আমাদের নির্বাচনী দলরা তরুণদের জন্য কোনো বিশেষ প্রায়োরিটাইজ কোনো দিক চিন্তা করছে? আপনি দেখেন আজকে যে গণভোট, এই গণভোটের যে রেজাল্ট, এটা আসলে জুলাই আন্দোলনের ফসল। এই জুলাই আন্দোলন আসলে কাদের সম্পৃক্ততা ছিল? ডেফিনেটলি ছাত্র জনতা, বাট মূল ভূমিকা ছিল আসলে জেনজি বলতে যা বোঝায় সেই গ্রুপটাই কিন্তু আসলে ইনভলভমেন্ট ছিল। আপনি দেখেন যে অলমোস্ট 5 কোটির উপরে কিন্তু তরুণ ভোটারদের একটা উপস্থিতি, যারা আসলে বিগত দিনে ভোট প্রদান করার কোনো সুযোগ পায় নাই। সেই ভোটার প্রায় অলমোস্ট টোটাল ভোটের 40%। আপনি দেখেন এই ভোটটা, আমি বলবো একটা সুচিন্তিত রায় যেদিকে যাবে, আমি বলবো যে তাদেরই সরকার গঠন
অংশগ্রহণ করার একটা সুযোগ আছে। ডেফিনেটলি পরবর্তী যে সরকার থাকবে অবশ্যই এই তরুণদেরকে নিয়ে চিন্তা করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকাটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভবিষ্যতে যত ধরনের মানে পলিসি থাকুক না কেন, দেশের সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য, দেশের সংবিধানকে সুসংগঠিত করার জন্য তরুণদেরকে সাথে নিয়ে আসলে সকল ধরনের সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং গণভোটের যে রেজাল্ট হবে সকল কিছুর কেন্দ্রবিন্দু আসলে সংসদ হয়ে যাবে। আমাদের দেখেন যে পরবর্তীতে আমাদের এখানে যেমন স্বৈরাচার হওয়ার যে প্রবণতাটা, সেটা আমি বলবো যে আমাদের সংবিধানই সেভাবে আসলে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল যে একটা সরকার বছরকে বছর 15 বছর 20 বছর 25 বছর এর কোনো বাইন্ডিংস ছিল না আসলে কবে যাত্রাটা মানে কবে এই যাত্রাটা শেষ হবে আসলে। বাট সেই জায়গাটায় বর্তমান গণভোটের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে কিন্তু আপনি দেখেন 2 মেয়াদের একটা প্রধানমন্ত্রীর একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। আমি বলবো যে এইটাও আমি বলবো যে কেউ যদি পজিটিভ সাইড মনে করছেন? ডেফিনেটলি পজিটিভ সাইড। আমি বলবো যে হ্যাঁ, গণভোটের ভিতরে যে অনেকগুলো কন্ডিশন আছে, বাট এটা আসলে আমি বলবো যে পর্যাপ্ত মার্কেটিংটা আসলে হয় নাই সরকার থেকে। যদি আসলে সব কিছুই পজিটিভ কিংবা সব কিছুই নেগেটিভ ভাবার কেমন সুযোগ নাই, বাট এখানে গণভোটে হ্যাঁ এবং না ডাইরেক্ট একটা ভোটিংয়ের একটা অপশন রেখে দিয়েছে। বাট হ্যাঁ ভোটের কিসের জন্য আসলে আমি হ্যাঁ ভোট দিচ্ছি কিংবা কী আমার অপছন্দের জিনিসগুলো যেন না ভোট দিব, তো এই ব্যাপারগুলো আসলে আমি ক্লিয়ারিফাই আসলে ওইভাবে ছিল না। বাট ভবিষ্যতে এই ধরনের যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, আমি বলবো যে অবশ্যই ইন্ডিভিজুয়াল কোনো একটা পলিসির জন্য ইন্ডিভিজুয়াল হানা ভোটের অপশনটাই থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। কামরুল ইসলাম, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া যে এখন আমরা তরুণদের বিষয়টা বিশেষভাবে জানলাম, কিন্তু একটা বড় অংশ কিন্তু নারীদের মধ্যে আবার কর্মজীবী নারী আছেন যারা প্রতিনিধিত্ব করছেন। আপনি দেখছেন এখন বাংলাদেশের বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ নারীরা দেশ শাসন করছেন, দেশে প্রতিনিধিত্ব করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু দেশ নয়, দেশের বাইরেও তারা যাচ্ছেন। এই নারীদের নিয়ে কি আপনি নির্বাচনী ইশতেহারে বিশেষ কোনো দিক, কোনো বিষয়, উল্লেখযোগ্য কোনো পয়েন্ট কি আপনার চোখে পড়েছে? বা আসলে যারা আসছে অনেকে বলছে কি এক পক্ষ নারীকে প্রভাবিত করছে, আরেক পক্ষ নারীকে কেন জানি দূরে ঠেলে রাখতে চাইছে, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে নারী ডেফিনেটলি বাংলাদেশের জনগণের প্রায় অর্ধেকই নারী, এবং ভোটারদের মধ্যে দেখেন আপনার যেখানে 12,77,00,000 ভোটারের মধ্যে প্রায় 6,48,00,000 পুরুষ এবং 6,28,00,000 নারী আছে। সেখানে আসলে এই মানে আমি বলছি 50% নারীদের উপস্থিতি থাকার পরেও আমরা আসলে এই যে ভোটের যারা বিভিন্ন দলগুলো যে নমিনেশন যে দিয়েছে, বিভিন্ন প্রার্থীকে ইশতেহার দিয়েছে কিংবা নমিনেশনের সময় যে ব্যাপারটা ছিল, টোটাল ক্যান্ডিডেটদের মধ্যে 4 to 5% হচ্ছে নারী ক্যান্ডিডেট, যেটা আসলে আমি বলবো যে একটা অসামঞ্জস্যতা এবং লেভেল প্লেইং ফিল্ডের মধ্যেই পড়ছে না। বাট আমি বিগত দিনের রেজাল্টের উপর বেস করে যদি বলি যে নারীদের যে উপস্থিতি, আমি বলবো যে বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ের ক্ষেত্রে নারীদের যে উপস্থিতি সেটা আসলে যৎসামান্য। এই উপস্থিতিটা যেমন বাড়ানো উচিত, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ। আমরা দেখছি জুলাই আন্দোলনের কথা যদি বলি, আপনি দেখেন যেভাবে ছাত্ররা এগিয়ে আসছে, আমি বলবো যে ঠিক সমহারে আসলে ছাত্রীরা এগিয়ে আসছিল। এবং আমার কথা হচ্ছে যে সব কিছুর মধ্যে যদি নারীদের উপস্থিতিকে আমাদের প্রাধান্য দিতে পারি, অবশ্যই এই দেশ আরও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আপনি দেখেন গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের মধ্যে যে নারীদের উপস্থিতিটা বেশি, সেখানে আজকে বাংলাদেশে ওভারঅল যে আমি বলছি রপ্তানি খাত থেকে যে পরিমাণ রেভিনিউ পাই, সেটা কিন্তু মূল ভূমিকা আসলে নারীরা আছে। ঠিক সেইটাকে এক্সাম্পল হিসেবে যদি আমরা সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে, কার্যক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে অংশগ্রহণমূলক একটা অবস্থায় আমরা নিয়ে যেতে পারি, ডেফিনেটলি বাংলাদেশে অনেক দূরে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যেন নারীদেরকে প্রাধান্য দিয়ে তাদের যে কোনো ধরনের ম্যানিফেস্টো বলেন কিংবা যে কোনো পরিকল্পনা বলেন, সব কিছুতে নারীদের অংশগ্রহণটাই বাধ্যতামূলক করা উচিত। মানে আপনার দুর্দান্ত আলোচনায় আমি প্রায় মুগ্ধ। ধরেন আমরা মানে বোঝা যাচ্ছে যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশনে আমাদের আসলে সিনারিওটা কী দাঁড়াচ্ছে। আমরা আশা করি আরও আপডেট দিতে পারবো, ঢাকা পোস্টে প্রতিনিয়ত দিতে পারবো, আপনার সাথে আরও যুক্ত হব। এবং সামগ্রিক পরিবেশে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধি যারা কাজ করছেন মাঠ পর্যায়ে, তাদের সাথে আমরা যুক্ত হবো। ধন্যবাদ কামরুল ইসলাম আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি আবারও রাবেয়া ম্যামের কাছে। রাবেয়া ম্যামি, আপনি আমাদেরকে জানাবেন আমাদের আসলে সর্বশেষ আপডেটগুলো কি, আমাদের বুলেটিনগুলো কি দাঁড়াচ্ছে, বা কি আপনার নতুন করে বুলেটিন আপনার হাতে আছে? ধন্যবাদ বিনয় দত্ত। ইতিমধ্যে আমরা যে জানতে পেরেছি যে ভোটগ্রহণ, বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে এবং বেশ উৎসব মুখর পরিবেশে সবার উপস্থিতি, এবং বিভিন্ন কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীরা যারা আছেন তারাও ভোট প্রদান করেছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের পেকুয়া কেন্দ্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এবং ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ উনি ভোট প্রদান করেছেন। এবং ভোট প্রদান শেষে উনি সাংবাদিকদের
তার অনুভূতি জানিয়েছেন। ভোট দিয়ে উনি জানিয়েছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এছাড়াও উনি বলেছেন যে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে। আমি লাইনের সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক। এছাড়াও আমাদের হাতে আসা সর্বশেষ পাওয়া বুলেটিনে আরও যুক্ত হয়েছে আমি বুলেটিনগুলো বলছি। ভোট দিয়ে জামাত আমির, দীর্ঘ অপেক্ষা ছিল যুব সমাজ, ভোটটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হোক। সিরাজগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। এনডিটিকে সাক্ষাৎকারে জামাতের আমির, নির্বাচনে জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামাত। ভোট নিয়ে হানাহানি নয়, জনগণের রায় মাথা পেতে নেব, জাহাঙ্গীর হোসেন। উৎসবের আমেজে পিরোজপুরে ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে যশোরে চলছে ভোট গ্রহণ। জামাত প্রার্থী দেলোয়ার হোসেন বললেন, ভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, কেউ যেন প্রশ্ন করতে না পারে। ধন্যবাদ রাবি ম্যামি আপনাকে। আমরা দর্শক, আপনারা দেখছেন আমরা শুরু থেকেই এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও আমরা কানেক্টেড থাকবো আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং বারবার লগ ইন করবেন www.dhakapostcom/parliament-election-এ। এখানেই আপনি সর্বশেষ আপডেট জানতে পারবেন এবং আমরা আপনাকে আরও আপডেট দিতে পারবো আমাদের প্রতিনিধিদের সাথে। আমরা কিছুক্ষণ পরপরই লাইভে যুক্ত হব। আশা করি আপনাদের সবাইকে সাথে পাবো। ধন্যবাদ আপনাদেরকে।